ধন্যবাদ। আপনারা আসলে নির্বাচনে অংশগ্রহণের জন্য কারো আত্মীয় স্বজন বাকি এটা কিন্তু আইনে এরকম কিছু নাই। আইনে বলা আছে যিনি প্রাপ্তবয়স্ক এবং ভোটে অংশগ্রহণ করার যোগ্যতা সম্পন্ন তিনি যেই হোক না কেন করতে পারেন। এটা একটা মানে সরকারের তরফ থেকে সরকারের দলীয় প্রধান বা তার সাধারণ সম্পাদক ওনারা বলেছেন আইনে, কিন্তু আমরা ওইটা বলতে পারি না যে বিরত থাকবেন। তবে আমরা যেটা লক্ষ্য করছি অনেক জায়গায় আছে এরকম আত্মীয় স্বজনের মধ্যে তারা সরে দাঁড়ায়নি, কিন্তু তাদের তেমন কোনো সমস্যা আমরা একেবারে মানে একেবারে বিস্তারিত আলোচনা হয়েছে বা আমরা বিভিন্ন গোয়েন্দা মাধ্যমে যে তথ্য পাই নিয়মিত আমি পেয়ে থাকি, সেগুলি তো তেমন কোনো সমস্যা নেই। দুই একটা জায়গায় একটু বিচ্ছিন্ন আছে, সেগুলি আমরা কঠোর নজরদারিতে রাখছি এবং সেক্ষেত্রে যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে আমরা নির্বাচন স্থগিত করা, বন্ধ করে দেওয়া অথবা প্রার্থিতা বাতিল করা বা এই ধরনের যদি বড় ধরনের কোনো ব্যত্যয় বা প্রভাব সৃষ্টি করে সেটাকে আমরা মেনে নিব না। আমরা যেখানে যেটা প্রযোজ্য সেটা ব্যবহার করব। আপনারা অতীতেও লক্ষ্য করছেন আমাদের কঠোরতার কোনো শেষ ছিল না। এবারও আমরা একই অবস্থান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে স্ট্যান্ডার্ড আমরা নিয়ে গেছি তার নিচে আমরা করতে পারবো। গত পরশুদিন বেশ কিছু নির্বাচন হয়েছে, আপনারা সেখানে এখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন, পৌরসভার মেয়র নির্বাচন এরকম ছিল, সেখানে কিন্তু ব্যাপক ভোটারের উপস্থিতি ছিল এই তাপদাহর মধ্যেও। তারপরে কোনো রকমের ঘটনা ঘটেনি ভোট নিয়ে, মানে মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করে ভোট দিয়ে গিয়েছে। আমরা আশা করছি যে এই 8 তারিখে মে মাসের 8 তারিখ থেকে যে প্রথম ধাপ শুরু হবে এবং পর্যায়ক্রমে আরও 3টা ধাপ সবগুলোই সুন্দর হবে এবং কোনোটাতেই কোনো রকমের ব্যত্যয়কে আমরা মেনে নিব না। প্রয়োজন বোধে আমরা কঠোর সিদ্ধান্তে থাকব। এই মেসেজই দিছি আমরা, যেটা যে ভোট গ্রহণে কারো ভয় ভীতি প্রভাবে তারা যাতে কোনো রকমের কুণ্ঠিত না হয়, তারা তাদের যেটা যখন জানবে সেখানে অবস্থা ভেদের সাথে সাথেই ব্যবস্থা নেবে এবং তারা আমাকে বা আমাদেরকে অথবা মাঠ পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিআইজি এবং বিভাগীয় কমিশনার, তাদের তাৎক্ষণিক সহায়তা চাইবেন। তারা যদি সমর্থ না হন বা করতে না পারেন তাহলে আমাকে দিবেন, আমি সাথে সাথে আমরা আমাদের কমিশনের সিদ্ধান্ত নেয়, যেটা আমরা অতীতেও করেছি এবং আমরা আমাদের হোয়াটসঅ্যাপে মাধ্যমে দ্রুতই খবর পেয়ে যায়। আর সবচেয়ে বড় হচ্ছেন আপনারা যারা আছেন, আপনাদের কাছ থেকে কিন্তু আমি প্রচুর পাই বিভিন্ন জায়গায়। আমি একটা সুবিধা হয়েছে যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে ওনারা এই জাতীয় সংসদে নির্বাচনের আগে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন যারা মাঠ পর্যায়ে কভার করবেন। সেখানে কিন্তু আমি প্রত্যেকটাতেই গিয়েছি, অনেকে আমি চিনি বা অনেকে আমাকে চিনেন, তাদের নাম্বার আছে, তারা আমাকে খুব সহায়তা দেয়। আপনারা হলে আমাদের চোখ। আমি সবসময় বলি যে আপনারা যেখানেই যে অনিয়ম দেখবেন ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরেও আমাদের কিছু দায়িত্ব থেকে যায়, আমরা সেটার থেকে নিষ্কৃতি পেতে পারি না, কারণ এত বড় একটা আয়োজন। সেখানে আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা যদি কোনো রকমের অনিয়ম আপনাদের চোখে ধরা পড়ে আমাকে দিয়ে আমার সহায়তা করবে। জাতীয় সংসদ নির্বাচনে যেই সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রে কেন্দ্রে নিয়োজিত ছিল, স্ট্রাইকিং ফোর্স ছিল, তার চেয়ে একজনও কমবে না, ক্ষেত্র বিশেষে বাড়বে। কারণ আমরা জাতীয় সংসদে একদিন করেছি, আমরা এখানে 4টা ধাপে করেছি। এখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কম থাকবে না, ওগুলি থেকে একটু কমবে না, কিন্তু বাড়বে কিছু কিছু ক্ষেত্রে। যেহেতু সরকার দলীয় দলের একাধিক প্রার্থী নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন উপজেলাতে দেখছি যে মানে একটা সাংঘর্ষিক অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। সেক্ষেত্রে প্রশাসন কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা বা আপনারা কোনো হার্ড লাইনে যাবে কিনা। আর স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখছিলাম প্রশাসন খুবই কঠোর ছিল, যে তারা বিভিন্ন শোকজ করেছে প্রার্থীদের, কিন্তু আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সেক্ষেত্রে এই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে আপনাদের মানে নির্দেশনাটা কি সেরকমই কঠোর থাকবে নাকি? জি, প্রথমত সংঘর্ষ তেমন কিন্তু হয়তো এক দলের একাধিক প্রার্থী আছেন, সংঘর্ষ বা এই ধরনের ঘটনা খুব একটা আমাদের নজরে আসেনি, আপনাদের নজরে থাকতে পারে মেবি, কিন্তু যেটা আশঙ্কা ছিল তার চেয়ে অনেক অনেক কম।
তো সেটা একটা যে এখন পর্যন্ত যেহেতু পরিস্থিতি ভালো আছে, প্রথম ধাপের আর মাত্র 7 দিন বাকি, 8ম দিনে নির্বাচন হবে, কাজে আমরা আশা করছি যে এটা ধরে রাখতে পারবো। আর যেটা বললেন যে আমাদের পরেরটা কি বললেন? সরকার দলীয় ও। প্রার্থী, একাধিক প্রার্থী থাকায় যে না, এটা বললাম, পরে কি বললেন যেন? আচরণবিধির ও, আচরণবিধি ব্যাপারে আমি পরিষ্কার বলেছি এবং একজন রিটার্নিং অফিসারকে বলেছি যে আপনি 5টা কোনো একজন প্রার্থীকে 5টা শোকজ করছেন, তা 5টা শোকজ করে আপনার জবাব কি আপনি কি সন্তুষ্ট হয়েছেন নাকি অসন্তুষ্ট? তাহলে আমাদেরকে অসন্তুষ্ট হইলে আপনি আমাদেরকে জানান নাই কেন? তিনি বলেছেন যে তিনি এখনও সময় আছে, সেই জন্য সময়ের পরে উনি জানাবেন। এবং এটাই বলেছি প্রত্যেককে যে যেখানে যেই রকম কঠোরতা অবলম্বন করা দরকার আচরণবিধি লঙ্ঘনের জন্য, যা যদি কেউ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে এক কারণ দর্শাসহ যে যা করার করতে পারবে তারা করবে, আর যেটা তাদের ক্ষমতার বাইরে সেটা আমাদেরকে জানাবে। আমরা আগের মতো অতীতে যেরকম করেছি সেরকমই করবো। স্যার, আরেকটা বিষয়, সংঘর্ষের কথা যে বলছে দিদি, আমাদের একটা স্পেসিফিক জায়গা উপজেলা হচ্ছে মেঘনা। তখন তবে যিনি বলছেন মেঘনা আমাদের জন্য সবচেয়ে কষ্টকর হচ্ছে তথ্য সংগ্রহ করা, নদী বেষ্টিত এলাকা। এবং এটা আমাদের জন্য আরেকটা বিষয় হচ্ছে গত ইউপি নির্বাচনে ওইখানে বন্দুক গোলাগুলিতে 2 জন মারা গেছে। তো আমরা এখন ওই উপজেলাটা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কায় আছি যে ওইখানে পরিস্থিতি কেমন থাকে। আমরা ওখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন, কোস্টগার্ড থাকবে, যেহেতু ওটা নদী বিদ্যুতে একটা ইউনিয়ন আছে এবং ওই আরেকটা জেলা আরেকটা উপজেলা ক্রস করে যেতে হয় ওখানে। আমরা ওখানে কোস্টগার্ডের বাড়াবো এবং বিজিবি সংখ্যা বাড়িয়ে দিব এবং যাতে ওখানে সুষ্ঠু, কারণ ওখানে 3টা পক্ষ আছে। জাতীয় সংসদ নির্বাচনে যে 3টা পক্ষ আমি সবগুলিই জানি, সেই 3টা পক্ষই আবার এখানে তাদের প্রার্থী আছে। কাজেই ওখানে একটা বড় ধরনের আজকের আলোচনা আসছে, বিভিন্ন জন বলেছেন, একজন না বহুজন বলেছেন, আপনারাও বলছেন, আমরা ওখানে স্পেশাল নজর দিব। ওটার উপস্থিতি কেমন হবে? আশা করছি ভালো হবে। গত পরশুর নির্বাচনে 79% পর্যন্ত হয়েছে এবং সর্বনিম্ন 51%-এর মতো। আমরা আশা করছি যে জাতীয় নির্বাচনে সে বেশি থাকবে এবং ভালো একটা পার্সেন্টেজ আসবে ইনশাআল্লাহ। সংযুক্ত এই প্রশ্নটি, যেহেতু কুমিল্লা জেলায় 2-1 প্রভাবশালী মন্ত্রীর আত্মীয় উপজেলা পর্যায়ে নির্বাচন করছে, এই ক্ষেত্রে প্রভাবের জায়গাটা যেমন থাকে, সাধারণ অন্য যে স্বতন্ত্র প্রার্থীরা আছে তাদের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবস্থান সম্পর্কে আমি যদি আপনারা যাদেরকে বলছেন যে প্রাক্তন মন্ত্রী বা বর্তমান মন্ত্রী যিনি আছেন তিনি কিন্তু কোনো রকমের প্রভাব সৃষ্টি করছেন বলে আমরা জানি না এবং উনি ভোট যাতে সুষ্ঠু সুন্দর হয় সেটার জন্য বলেছেন। প্রাক্তন মন্ত্রীদের উনিও একই কথা বলছেন। উনি আমার কাছে ইভিএম চেয়েছিলেন, কিন্তু আমরা কুমিল্লা ইভিএম দিতে পারছি না, কারণ কুমিল্লা একটা বড় জেলা। এই জেলায় যদি আমরা ইভিএমও করি তাইলে আমরা আর যেই পরিমাণ ইভিএম লাগবে প্রায় অর্ধেকই চলে আসবে এই জেলায়। যে জন্য আমরা ছোট জেলাগুলিতে, যেখানে অপেক্ষাকৃত 5টা বা 6টা উপজেলা, সেই সব জেলায় তো উনি বা আরও কেউ ইভিএম চেয়েছিলেন এবং অন্য কোনো না, সুষ্ঠু ভোট চান তারাও কিন্তু। এবং আমার ধারণা বরুড়া কিংবা ওই সদর দক্ষিণ কিংবা মনোহরগঞ্জ কিংবা লাঙ্গলকোট, একটু ওখানে 2 জন প্রার্থী আছে, তারা যথেষ্ট প্রার্থীরাই প্রভাবশালী। হ্যাঁ, সেইটা নিয়েও লাঙ্গলকোটকেও আমরা নির্দেশনা দিয়েছি যে এই 2টা কুমিল্লায় মূলত লাঙ্গলকোট আর মেঘনা আর বরুড়ার কিছু একটা আশঙ্কা আছে। বিভিন্ন রকমের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, তবে আশা করছি ঘটবে না ইনশাল্লাহ। আমাদের সতর্ক নজরদারি থাকবে সবাই মিলে। এখানে কুমিল্লায় সুন্দর একটা সম্পর্ক, অনেকগুলি নির্বাচন করেছে। আমি কুমিল্লায় 3বার না 4বার এসেছি, আপনি যথার্থই বলেছেন। এবং এখানে যেভাবে তারা কোঅর্ডিনেট এফোর্টস দেয়, আচ্ছা আসলে এতে আশা করছি যে কোনো মানে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। কারণ যিনি যত প্রভাবশালী হোক না কেন, তাকে তো ভোটারের মাধ্যমেই ভোট নিতে হবে। হয়তো ভোটারকে আসতে না দেওয়ার জন্য প্রভাব সৃষ্টি করতে হবে, সেটাও যাতে না হয় সেই জন্য নির্দেশনা আছে যে আমরা জানলে সেখানে তাৎক্ষণিক মোবাইল কোর্ট তারা গিয়ে ব্যবস্থা নেবে। এবং আর সর্বোপরি তো ভোট বাতিল করে দেওয়ার ক্ষমতা আছেই আমাদের। অবৈধ অস্ত্রর ব্যাপারে আমরা আলোচনা হয়েছে, এখানেও আজকেও বিভাগীয় কমিশনার সাহেব বলেছেন। এটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে বলেছি যে তারা ওই অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নির্দেশনা দিবেন। আর বৈধ অস্ত্র তো
ব্যবহার নিষিদ্ধ থাকে ওই সময়, এটা আপনারা জানেন, পরিপত্র আছে। এটা আমাদের এখতিয়ার না, এটা যাদেরকে বলেছি আমরা আবার তাদেরকে স্মরণ করে দিব। ঢাকায় আজকেই আবার কথা বলবো আমি এখনই। বৈধ অস্ত্র তো এখনও আমরা সেই ইয়েতে যাইনি, পরিপত্র মাত্র জারি হয়েছে। কাজেই বৈধ অস্ত্র ব্যাপারে যে পরিপত্র যেটা আছে তার ব্যর্থ কিছু না হয়। তা আমরা কালকে এটাও জানি, কালকে এক জায়গায় এক প্রার্থীর উপর আঘাতে তার বৈধ অস্ত্র ছিল, তার গাড়ি ভেঙে দিয়েছে, তার লোকজনকে আঘাত করেছে, তার উপরও আঘাত দিয়েছে, কিন্তু উনি বৈধ অস্ত্র কিন্তু ব্যবহার করেন নাই। করতে পারতেন, করলে কিন্তু অন্যরকম হইতো, কারণ দায়টা আসতো তার, সেই জন্য উনি করেন নাই। যে এগুলো একটু মানে সময় দেন, পরিপত্রটা মাঠ পর্যায়ে আসে পৌঁছতে হবে বা ওনারা ব্যবস্থা নেবেন। এখানে যে নিয়ে আছেন এসপি সাহেবরা সবাই আমার পেছনে আছেন, ওনারাই কিন্তু অথরিটি। ধন্যবাদ।